শুনতে পান সবাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্লাসে মনোযোগ দিই। দেখেন, আমরা আজকে শিখবো হচ্ছে পিএইচপি। তো পিএইচপিটা আমরা কেন শিখবো, পিএইচপিটা আমাদের কেন দরকার। তো আমরা এতদিন যেগুলো শিখছি, যেমন শিখলাম কি এইচটিএমএল শিখলাম, সিএসএস শিখলাম, তারপর আমরা জাভা স্ক্রিপ্ট, জেপিইডি, বুটস্ট্র্যাপ শিখলাম। তো এগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো হচ্ছে কোনো সার্ভার ছাড়া, কোনো একটা সার্ভার ছাড়া কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখলে কি হচ্ছে, রান হচ্ছে যে কোনো কম্পিউটারে অথবা যে কোনো ফোল্ডারে রান হয়। কিন্তু পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আপনাকে সার্ভার নিয়ে যখন কাজ করা লাগবে, সার্ভার থেকে ডাটাবেস, সার্ভারে কি থাকবে, ডাটাবেস থাকবে, ডাটাবেস থেকে ডাটা প্রসেসিং করতে হবে, ডাটা কুইরি করে নিয়ে আসতে হবে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থাকবে, কোটি কোটি থাকতে পারে। এখান থেকে আপনার একটা ডাটা দরকার, কুইরি করে সার্চ করে নিয়ে আসতে হবে। তখন আপনাকে লাগবে হচ্ছে পিএইচপি। পিএইচপি ছাড়াও আরো কিছু ল্যাঙ্গুয়েজ দিয়েও এই কাজগুলো করা যায়। তো যেমন এএসপি দিয়েও করা যায়। এএসপি হচ্ছে মাইক্রোসফটের, এটা দিয়েও করা যায়, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পিএইচপি এবং এসপি। তো আমরা শিখবো হচ্ছে পিএইচপিটা শিখবো। আচ্ছা, তারপর আমরা ধরেন আমরা যদি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তাহলে আমাদের লাগবে পিএইচপি অথবা এসপি। তারপর আমরা যদি কোনো একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, আমাদের লাগবে হচ্ছে আপনার সি শার্প, ডট নেট শেখা লাগবে। আবার আমরা যদি কোনো মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই অ্যান্ড্রয়েডের জন্য, তখন আমাদের শেখা লাগবে জাভা। তো আমাদের যদি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করা লাগে, তখন আমাদের শিখতে হবে পিএইচপি। ঠিক আছে? তো পিএইচপিটা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে হচ্ছে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো আমরা দেখি তাহলে পিএইচপিটার আরো কিছু থিওরিটিক্যাল পড়া পড়ি। আপনাদের ক্লাস টাইম জয়েন করা কয়টায়, কয়টা টাইম দিচ্ছি আমি? এখন কয়টা বাজে? 26, 26:26। তাহলে আপনারা এত লেট করে জয়েন করেন কেন? নেক্সট ক্লাসে যদি 9:15 যদি পরে যদি কেউ জয়েন করে, তাকে আমি এখানে অ্যালাউ দেব না। বি কেয়ারফুল, আমি আগে বলে দিলাম। এখন আর আগের মতো সুযোগ নাই। ঠিক আছে? আচ্ছা, দেখেন, এমনিতে কারেন্ট হ্যান্ড থাকে না। যদি কারেন্ট চলে যায়, তখন তো আবার আপনাদের সাথে গল্প গুজব করা শুরু হয়ে যাবে। এর মধ্যে 1-1.5 ঘন্টা ক্লাস আগে করলেই তারপরে গল্প গুজব করা যাবে। দেখেন, তো পিএইচপি এর প্রথম যখন আবিষ্কার করা হয়েছিল, তখন এর নাম দেওয়া হয়েছে পার্সোনাল হোম পেজ। দেখছেন কেমন ডিস্টার্ব করতেছে? পিএইচপি যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়, তখন এর নাম দেওয়া হচ্ছে পার্সোনাল হোম পেজ। পরে এর নাম চেঞ্জ করে দেওয়া হয় হাইপার টেক্সট প্রি প্রসেসর। তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পিএইচপির পুরো নাম কি, তখন আপনি বলবেন হাইপার টেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে? তারপর মাইক্রোফোন অফ রাখেন, নাহলে এখান থেকে মিউট করে দিব। তারপর দেখেন, পিএইচপিটা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা সার্ভার ছাড়া রান করবে না, সার্ভার লাগবে। তারপর আমরা কি করতে পারি, পিএইচপির মাধ্যমে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি। সেটা আবার কিরকম? যেমন আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করছি, সেগুলো হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে। যেমন স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে মূল যে পার্থক্যটা, সেটা হলো যে আমাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে আমার কোড দেখে চেঞ্জ করতে হবে, কোডে গিয়া চেঞ্জ করতে হবে। ইমেজ চেঞ্জ করতে হলে ইমেজের কোডে যাইতে হবে। তো আবার কোনো একটা পোস্ট দিতে হলে ওই কোডের মধ্যে গিয়ে পোস্ট দিতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক হচ্ছে আপনার একটা লগ ইন সাইন আপ থাকবে, যেমনটা ওয়ার্ডপ্রেসে দেখি আমরা, লগ ইন সাইন আপ থাকবে। লগ ইন করার পরে আপনাকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটার মাধ্যমে আপনি কি করতে পারেন, পোস্ট ক্রিয়েট করতে পারবেন, আবার নতুন পোস্ট দিতে পারবেন, আবার এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আপনাকে কোড দেখে আর করা লাগবে না, আপনি এখানে দিবেন, দিয়ে সাথে সাথে ওয়েবসাইটে কি হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ডাইনামিক। মানে আপনাকে যদি ইউজার আর কোড বুঝে না, তো ইউজার তো বেশিরভাগ চাইবে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট না, ডাইনামিক ওয়েবসাইটের ডিমান্ড সবচেয়ে বেশি। বর্তমান যুগে ডাইনামিক ওয়েবসাইটের ডিমান্ড সবচেয়ে বেশি। স্ট্যাটিক ওয়েবসাইটও ক্লায়েন্টের চাহিদা থাকে, বাট সবচেয়ে বেশি যেটা চাহিদা, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন আপনি যখন ফেসবুকে একটা পোস্ট দেন,
ফেসবুকে যখন পোস্ট দেন আপনি কি কোডে কোডে গিয়ে পোস্ট দেন, নাকি ফেসবুকের মধ্যে ওই যে একটা ইয়া থাকে, বক্স থাকে, বক্সের মধ্যে লেখা পোস্ট দিলে তো অটোমেটিক পোস্টটা জেনারেট হয়ে যায়। বাট এটা কিভাবে হলো, কোড গুলা কোথায় লেখলো না লেখলো এগুলা কি আপনার কিছু জানতে হচ্ছে না। তাহলে এটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, এটা হচ্ছে কি ডাইনামিক। আমরা এ ধরনের ওয়েবসাইট তৈরি করা শিখবো, যে আমাদের একটা ইনপুট ফিল্ড থাকবে, ইনপুট ফিল্ডের মধ্যে কিছু লিখবো, অটোমেটিক কি হয়ে যাবে, এটা ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এরকম কিছু দেখবো আমরা। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতে হলে এর মধ্যে হচ্ছে কিছু কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, রুলস থাকতে হবে এবং কিছু প্রসিডিউর থাকতে হবে, যেমন কন্ডিশন থাকতে হবে, লুপ থাকতে হবে। ঠিক আছে, যেমন আমরা দেখছিলাম যে কুইরি, জাভা স্ক্রিপ্ট, এগুলোর মধ্যে কি ছিল, কন্ডিশন ছিল, লুপও ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইচটিএমএল সিএসএস এর মধ্যে কিন্তু এগুলো নাই। এবং কিছু অ্যালগোরিদম টাইপের কিছু অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু এইচটিএমএল সিএসএস এ কিন্তু এগুলো নাই। যার কারণে এগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না। তো পিএইচপি কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কারণে বলা হয়, কারণ পিএইচপি টা আসছে হচ্ছে সি প্রোগ্রামিং থেকে, সি ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি করা হয়েছে। আপনারা অলরেডি জানেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, অনেক হয়তো জানেন, তাই না? এখানে আছে কেউ যায় 2020 সালে এসএসসি পরীক্ষার্থী কেউ আছে আপনাদের মধ্যে? তাহলে তার জন্য তো লাকি চান্স, ওর পরীক্ষা দেওয়া ছাড়াই সে পাস। আসেনি কেউ? নাই মনে হয় না। একজন আছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আপনাদের বেঁচে না মনে হয়, বেশপুরে আছে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এবং সে অলরেডি ফ্রিল্যান্সার, কাজ পায়। আচ্ছা দেখেন, তারপরে আমরা শিখবো হচ্ছে ডাটা প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। ডাটা প্রসেসিং ল্যাঙ্গুয়েজটা জিনিসটা কি আসলে? যেমন আমরা ডাটাবেজে অনেক ডাটা রাখতে পারি, কোটি কোটি, লক্ষ লক্ষ, হাজার হাজার, এর বেশি রাখতে পারি। তো ডাটাবেজ থেকে ডাটা আমাদের কি করতে হয়, নতুন ডাটা অ্যাড করতে হয়, আবার আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, সার্চ করতে হয়। ঠিক আছে, যেমন আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, 1 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিলে আপনার ইনফরমেশন গুলো আসবে। তো এটা কি হবে, যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিলে শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্টটা আসবে, তার মানে সার্চ হবে এই জায়গার মধ্যে, 1 কোটি ডাটা কি হবে, সার্চ হইতে হইতে আপনার ডাটাটা আসবে। এটা হচ্ছে ডাটা প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। মানে এটার মাধ্যমে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এটা অন্যভাবে তৈরি করা যায়, মানে আমি যেটা বললাম যে ডাটা সার্চিং এর জন্য, ইনসার্টের জন্য, আপডেটের জন্য, ডিলেটের জন্য, এগুলা কি করা হবে, আমরা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আর আমরা এখন শিখতেছি কোনটা, পিএইচপি। এটা অন্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও করা যায়, তো পিএইচপি এর মাধ্যমে আরো খুব সহজে করা যায়। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে পিএইচপি কে বলা হয় ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। পিএইচপি যে ভদ্রলোক তৈরি করছে, তিনি একজন মনে করেন যে দানশীল ব্যক্তি, তিনি এটাকে ফ্রি করে দিছে। মানে এটা ইউজ করার জন্য আপনাকে কোনো টাকা ডলার খরচ করতে হবে না। এই জন্য এটা বলা হয়েছে ওপেন সোর্স। বুঝতে পারলাম? তারপরে দেখেন রান অন সার্ভার হচ্ছে, মানে এটা সার্ভার ছাড়া রান করবে না। এটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই সার্ভার লাগবে। তাহলে এই হচ্ছে পিএইচপির কিছু বৈশিষ্ট্য আমরা শিখে ফেললাম। যে এটা হচ্ছে, প্রথমে কি শিখলাম, এটার নাম দিয়েছিল প্রথম পার্সোনাল হোম পেজ, তারপরে শিখলাম এটা পুরো নাম হচ্ছে হাইপারটেক্সট প্রসেসর। তারপর এটাকে বলা হয় সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আমরা কি করতে পারি, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ডাটা প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। এটা ওপেন সোর্স, এটা রান করে সার্ভারে। আমরা ক্লিয়ার, তাই না? তারপর এই যে পিএইচপি যে ভদ্রলোক তৈরি করছে, এই যে এটা হচ্ছে আমাদের কি কি বলবো, ওনাকে আঙ্কেল বলবো, তাই না? এই আঙ্কেল তৈরি করছে, এই আঙ্কেলের নাম হচ্ছে আপনার এই যে ল্যাটফোর্ড। ল্যাটফোর্ড তিনি তৈরি করছে 1994-এ। কোথা থেকে তৈরি করছে দেখেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তিনি 1994 সালে এটা তৈরি করছে। বাট এটা তৈরি হওয়ার পরে এটার মধ্যে আরো কিছু আপডেট, আরো কিছু ফিচার অ্যাড করছে। ওইটা তিনি বাজারে ছাড়ছে কত সালে, 1995-এর জুন মাসে। বুঝতে পারছেন? 1994 সালে তৈরি করছে। করার পরে এটা তো দেখা গেছে এটা মানুষের জন্য ইউজেবল না, হয়তো তিনি এটা বুঝেন। বাট মানুষের জন্য পাবলিকলি ছাড়ছে কত সালে, 1995 সালের জুন মাসে। এই হচ্ছে কাহিনী। তারপর আমরা দেখি কি আছে। তো পিএইচপি শেখার আগে আপনাকে কি কি জানতে হবে? পিএইচপি শেখার আগে আপনাদের এইচটিএমএল জানতে হবে, আমরা অলরেডি জানি।
সিএসএস জানতে হবে, জাভাস্ক্রিপ্ট বা jQuery জানতে হবে, তারপর বুটস্ট্র্যাপ শিখতে হবে। আমরা অলরেডি জানি বুটস্ট্র্যাপ সম্পর্কে। তারপর হচ্ছে লোকাল সার্ভার, মানে আপনার পিসিতে জাম্প অথবা ওয়াম্প এই দুইটা সার্ভারের মধ্যে একটা সার্ভার কি করা লাগবে, ইনস্টল করা লাগবে। তারপর কনফিগ করতে হবে কোথায়, php.ini, এটা আমরা পরে দেখব। তো আমাদের মূল টার্গেট কোনটা, আমরা এর মধ্যে কোনটা পারি না, HTML পারি, CSS পারি, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ পারি, আমরা জানি না কোনটা, লোকাল সার্ভার। তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে হ্যাঁ আমাদের সার্ভারটাকে কি করা, ইনস্টল করা। আচ্ছা, তারপর আমরা দেখি কি আছে, নিচে যাচ্ছি। তো পিএইচপির মাধ্যমে আপনি কি করতে পারবেন, ডাইনামিক কন্টেন্ট তৈরি করতে পারবেন, ক্যালকুলেট ম্যাথ করতে পারবেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বানাতে পারবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এরকম সাইট তৈরি করতে পারবেন, ই কমার্স ফাংশনালিটি অ্যাড করতে পারবেন, ডাটা ম্যানেজমেন্ট করতে পারবেন, ডাটাবেসকে কন্ট্রোল করতে পারবেন, সিএমএস ডেভেলপমেন্ট মানে ওয়ার্ডপ্রেসের মতো এরকম একটা সাইট তৈরি করতে পারবেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর ইউজার প্যানেল তৈরি করতে পারবেন। তারপর আপনি আমরা সাধারণত কোন ডাটাবেস গুলো ইউজ করব, তো ডাটাবেস ইউজ করার জন্য কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যেমন হচ্ছে এক্সেস এসকিউএল, মাইএসকিউএল, ওরাকল। তো আমরা মেইনলি শিখবো হচ্ছে মাইএসকিউএল। আরো কিছু ডাটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার আছে, তো আমরা শিখবো কোনটা, মাইএসকিউএল এটসেট্রা। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই যে লোকাল সার্ভার আমাদের পিসিতে কি করা, ইনস্টল করা। তো অলরেডি আমরা বুঝলাম যে পিএইচপি কি জিনিস, এবং পিএইচপি সাধারণত সার্ভার ছাড়া রান করে না করবে না, কোনটা করে, সার্ভার লাগবে কিনা বলেন, সার্ভার লাগবে, সার্ভার লাগবে। হ্যাঁ, তাহলে জাম সার্ভারটা আমরা ইনস্টল করব। তো জাম সার্ভারটা ইনস্টল করার জন্য আপনি এই যে গুগল ক্রোমে এখানে হচ্ছে জাম্প ডাউনলোড, কোথায় যাবেন, এখানে লিখবেন হচ্ছে জাম্প ডাউনলোড। তো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। আপনার পিসি 32 বিট আর 64 বিট, বুঝতে পারেন তো কোন বিটের আপনার প্রসেসর, সবাই জানেন কার পিসি কত বিটের, কে জানেন না, মানে বা কিভাবে বের করতে হয় জানেন না, দেখেন আমি কিভাবে বের করতে হয় দেখাই দিই আপনাদের। এই যে দিস পিসিতে যাওয়ার পর এখানে প্রপার্টিসে যাবেন, দিস পিসিতে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস, এখানে লেখা আছে দেখেন এই যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম x64 বেসড প্রসেসর। যদি আপনার পিসিতে এটা লেখা থাকে তাহলে আপনার পিসি কি 64 বিটের, আর যদি 32 লেখা থাকে তাহলে 32 বিটের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পারবো বের করতে? এখান থেকে আপনারা হচ্ছে দেখেন এই যে এখানে কি লেখা আছে, যে ডাউনলোড 64 বিট 64 বিট 64 বিট, তারপর আছে 64 বিট 64 বিটের, এটা হচ্ছে কি তা লিনাক্স এর জন্য। তারপর 32 বিটেরও আছে, এই যে মোর ডাউনলোডসে গেলে 32 বিটের পাবেন। তো আমার পিসি যেহেতু 64 বিটের, তাহলে আমি কোনটা নামাবো, উনত্রিশের জন্য, হ্যাঁ 64টা নামাবো। তো আমার মনে হয় অলরেডি এখানে ইনস্টল করা আছে, আমি দেখি আছে কিনা। থাকার কথা। ইনস্টল করা নাই, তাহলে আমি হচ্ছে এটাকে ইনস্টল করি। যে আমি নাম হচ্ছে কোনটা, ডাউনলোড 64 বিট 154 এমবি আমার এখানে আছে, মানে ডাউনলোড করা আছে। তো আমার মনে হয় ডাউনলোড করা লাগবে না। 64 বিটের অপারেটিং সিস্টেমে 32 বিটের সফটওয়্যার ইউজ করা যায়। আমারটা মনে হয় এখানে কত বিটের আছে দেখি, বাট 64, হ্যাঁ সমস্যা করবে, রাইট। তো আমারটা 32 বিটের, বাট আমি 32 বিটেরটা 64 বিটের অপারেটিং সিস্টেম বা প্রসেসর। তো আমি এটাতে 32 বিটের, আমারটা 32 বিটের, সমস্যা হবে না। বাট 32 এর মধ্যে 64 ইনস্টল করেন না, তাহলে হয়তো ঝামেলা হতে পারে। ঠিক আছে, হ্যাঁ একটু দাঁড়ান।
কি ব্যাপার, এটাতেই লোড হচ্ছে হচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যায়? আচ্ছা, তো আমাদের হচ্ছে জাম সার্ভারটা ইনস্টল করা হয়েছে। তো এটা কোথায় ইনস্টল হয়েছে? আপনারা সি ড্রাইভে করছেন না সবাই? সি ড্রাইভের ভিতরে এই যে জাম, ঠিক আছে, এগুলো হচ্ছে জাম্পের ফোল্ডার। আপাতত এইগুলা মধ্যে কোথাও যাওয়ার দরকার নাই, মানে এগুলার যে ফোল্ডারের ভিতরে এখন কোথাও ঢোকার দরকার নাই। শুধু ঢুকবেন হচ্ছে এইচটি ডক্স এর মধ্যে, আর কোথাও যাওয়ার দরকার নেই আপাতত, ঠিক আছে? কোথায় ঢুকবেন? জাম্পের ভিতরে। কোথায় যেতে বলতে বলেন তো? জাম্পের ভিতরে, এইচটি ডক্স এর ভিতরে, এটার ভিতরে যান। এটা হচ্ছে আপনার সার্ভারের যত ফোল্ডার থাকবে সব এটার মধ্যে রাখবো আমরা। লোকাল সার্ভারের যত ফোল্ডার আসবে, যত আমাদের ওয়েবসাইট থাকবে, যত অ্যাপ্লিকেশন থাকবে, সব রাখবো কোথায়? এইচটি ডক্স এর মধ্যে, ঠিক আছে? সবাই এটাতে যান। সি যে কোথায় গেলাম? সি ড্রাইভের ভিতরে, জাম্পের ভিতরে, এইচটি ডক্স, সি জাম্প এইচটি ডক্স এর মধ্যে। আমি জাম্প সার্ভারটা ওপেন করি, যে জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করছি। তো ওটা ওপেন করার পরে এরকম আসবে সবার, ঠিক আছে? তো এখানে দেখতে পারবেন অ্যাপাচি আছে, মাইএসকিউএল আছে। তো আপনি দুইটা জিনিস ওপেন করতে হবে, অ্যাপাচি আর মাইএসকিউএল। স্টার্ট মাইএসকিউএল, স্টার্ট। সবাই করেন এটা। অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটা কি করতে হবে? স্টার্ট করতে হবে। আর কিছু যদি নোটিফিকেশন আসে তাহলে অ্যালাউ অ্যালাউ দিয়ে দিবেন। ঠিক আছে? হয়েছে? যে অ্যাপাচি আর মাইস্কেল দুইটাই স্টার্ট করতে হবে। করার পরে এই যে আমি এই স্টিজে গেলাম, এখন থেকে আমরা আমাদের যত ফোল্ডার আছে, যত ওয়েবসাইট আছে, সব কোথায় রাখবো? এই স্টিজের মধ্যে, কারণ এটা হচ্ছে আমাদের সার্ভারের ফোল্ডার, ঠিক আছে? লোকাল সার্ভার, এটা হচ্ছে আমাদের এখন লোকাল সার্ভার। তো আমরা এখানে একটা ডিরেক্টরি তৈরি করি। আমরা আগে অন্য ফোল্ডার তৈরি করতাম না, দেখি এখানে করব। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে, আমি নিউ ফোল্ডার দিচ্ছি বেজ 5। আপনারা, আমি এখানে দিচ্ছি বেজ 5 নামে আমি একটা ফোল্ডার খুলছি। দেখেন, বেজ 5, এই ফোল্ডারে গেলাম। এখন এই ফোল্ডারের ভিতরে আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? আচ্ছা, ক্লাস নাম্বার এখন দিচ্ছি না, আপাতত আমি একটা ফাইল তৈরি করছি। তো আমরা হচ্ছে এখন পিএইচপি নিয়ে কাজ করবো, তাই না? যেমন আমরা দেখছিলাম, আমাদের যখন এইচটিএমএল নিয়ে কাজ করা হতো তখন আমরা শেষে লিখতাম ডট এইচটিএমএল। যখন আমাদের সিএসএস নিয়ে কাজ করা হতো তখন লিখতাম ডট সিএসএস। যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি তখন ডট জেএস। যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করবো তখন কি? ডট পিএইচপি, ঠিক আছে? তো ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ইন্ডেক্স, আমি নাম দিলাম, আর টেক্সটের বদলে কি দিলাম? পিএইচপি। এখন আমাদের এটা হচ্ছে কি? এটা পিএইচপি ফাইল, এখানে লেখা আছে দেখেন পিএইচপি ফাইল, ঠিক আছে? তো এটার ভিতরেই থাকবে আমাদের সিএসএস, ফন্ট, জেএস, ইমেজেস সব কিছু কোথায় থাকবে? এটার মধ্যে থাকবে, মানে যেখানে আমাদের পিএইচপি ফাইল ওখানেই থাকবে।
আচ্ছা, তো আমি এটার মধ্যে কিছু লিখি, মানে ইনডেক্স ডট পিএইচপি এর মধ্যে কিছু লিখি। আমাদের যে ইয়ে আছে না, সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সটটাকে এটাকে ওপেন করি। এই যে দেখেন, ওপেন উইথ সাবলাইম টেক্সট। আগে দেখেন, তারপর বুঝাচ্ছি আমি। এই যে আমাদের সাবলাইম, দেখেন এটা হচ্ছে আমাদের যে ইনডেক্স ডট পিএইচপি ফাইলটা, যেটা আমরা ওপেন করলাম। দেখতে পাই সবাই? দেখতে পাচ্ছি ইনডেক্স ডট পিএইচপি ফাইল, যেটা আমরা এখন ওপেন করলাম। তো এটার মাধ্যমে কিভাবে কোড লিখতে হবে? আমরা যেমন ফরম্যাট শিখছিলাম, HTML, তারপরে হেড, তারপরে বডি, এরকম শিখছিলাম না? তো পিএইচপি এর ফরম্যাট কি হবে? পিএইচপি ফরম্যাট হচ্ছে যে এটা, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে আপনার কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে পিএইচপি, তারপর নিচে হচ্ছে পিএইচপি শেষ। এটা হচ্ছে পিএইচপি শুরু, এটা হচ্ছে পিএইচপি শেষ। এর ভিতরে হচ্ছে আপনাকে পিএইচপি যত কোড আপনি লিখতে পারবেন, ঠিক আছে? এর ভিতরে আপনি যা যা লিখবেন তা হবে পিএইচপি কোড। এর বাইরে লিখলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, তো আমি এখানে ধরেন কিছু জিনিস লিখবো। ধরেন আমি এখানে লিখবো হচ্ছে, আমরা জানি এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? তো আমি যদি একটা স্ট্রিং কে শো করতে চাই, আমি যদি একটা স্ট্রিং কে শো করতে চাই, অবশ্যই ডাবল কোটেশন। প্রোগ্রামিং এ একটা স্ট্রিং, স্ট্রিং মানে কি? কতগুলো ক্যারেক্টার। তো এটাকে কতগুলো ক্যারেক্টার মিলে কি হবে? একটা স্ট্রিং না? আমরা জানি ক্যারেক্টার হয়, স্ট্রিং হয়, ইন্টিজার হয়, ফ্লোট হয়, দেখছিলাম না এর আগে ইয়াতে জাভাস্ক্রিপ্টে? তখন আমি লিখলাম ধরুন হ্যালো ডেভেলপার, হ্যালো ডেভেলপার, এটা লিখলাম। লেখা প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে। তো এইটা এখন আমাদের কি ব্রাউজার বুঝবে কিনা? আমি যে এখানে কিছু লিখলাম, ব্রাউজার এটা বুঝবে কিনা এবং ব্রাউজারে কিভাবে রান করাবো, এই ফাইলটাকে ব্রাউজারে কিভাবে রান করাবো। আগের মতো ইনডেক্স ডট পিএইচপিটাকে ব্রাউজারে ওপেন করলে হবে না। এভাবে যদি আমরা ওপেন হুইথ দেই, গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স, এভাবে দিলে হবে না। ঠিক আছে? তাহলে আমি কিভাবে এটাকে ওপেন করব? ওপেন করার সিস্টেম হচ্ছে, আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি লিখবো লোকাল, দেখেন কি লিখছি আমি, লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ লোকাল হোস্ট লিখছি, তারপর কি দিচ্ছি? স্ল্যাশ। তারপর আপনাকে লিখতে হবে htdocs এর ভিতরে, এই যে htdocs এর ভিতরে আপনি কোন ফোল্ডারটাকে রান করে দিতে চান? বেজ 5, বেজ 5। তাহলে আপনি লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে আপনি কি লিখবেন? বেজ BA, আমি যেটা লিখছি বেজ 5। দেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ বেজ 5। বুঝতে পারলাম সবাই? এখন আমি যদি এটাকে রান করি, এন্টার দিচ্ছি, দেখেন আমার এখানে কিছুই শো করছে না। বাট এটা যে ইনডেক্স ডট এইচটিএমএল কে শো করছে, এটা কিভাবে বুঝবো? এখানে দেখেন কোডও শো করছে না, কারণ পিএইচপি এর মধ্যে যে আমরা পিএইচপি দিচ্ছি, এই যে এগুলি ট্যাগগুলা ব্রাউজার এগুলাকে কি করে না, ভিউ পেজ টুলে শো করে না। তো আমাদের এই লেখাটাকে শো করাবো, এই যে হ্যালো ডেভেলপারস লেখাটা কোথায় শো করাবো? এখানে শো করাবো, এখানে শো করাবো। তো আমাকে দিতে হবে ইকো, ইকো মানে এই লেখাটা এখন আউটপুটে আসবে। দেখেন ইকো মানে কি? এই লেখাটা প্রিন্ট হবে। তো আমি যদি এখন সেভ করে রান করি, এই যে দেখেন হ্যালো ডেভেলপারস চলে এসেছে। তাহলে পিএইচপিতে কোনো একটা স্ট্রিং বা কোনো একটা লেখাকে ব্রাউজারে দেখা কিসের মাধ্যমে? ইকোর মাধ্যমে। ইকো, ইকো অথবা প্রিন্ট, আরেকটা জিনিস আছে। এটা হচ্ছে একটা মেথড। বুঝতে পারছেন? তাহলে
ধরেন আমাদের এই যে বেস 5 এর ভিতরে যদি আরেকটা ফোল্ডার থাকতো বা আরেকটা ফাইল থাকতো, ধরুন আমি এখানে দিলাম যে টেস্ট ডট পিএইচপি, টেস্ট ডট পিএইচপি দিলাম। তো আমি এই ফাইলটাকে, এই ফোল্ডারটাকে হচ্ছে ইয়াতে ওপেন করি, সাবলাইমে, এই যে টেস্ট ডট পিএইচপি, এটার ভিতরে আমরা এইচটিএমএল ট্যাগও লিখতে পেলাম। ধরুন আমি এইচটিএমএল দিলাম, 5 দিলাম, ট্যাব প্রেস করলাম, দেখেন এইচটিএমএল ফরম্যাট তৈরি হয়ে গেছে। এর ভিতরে এইচটিএমএল লেখাও দেখা যাবে, পিএইচপি এর ভিতরে এইচটিএমএল লেখা যাবে, বাট এইচটিএমএল এর ভিতরে পিএইচপি কোড লেখা যাবে না, মাথায় রাখতে হবে। আপনার এখানে আছে test.html, আপনি পিএইচপি কোড লিখবেন, হবে না, বাট পিএইচপি এর ভিতরে আপনি কি লিখতে পারবেন, এইচটিএমএল কোড লেখা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পারবো? আবার দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে একটা স্টু ট্যাগ দিলাম, হ্যালো, হ্যালো দিলাম শুধু। তো আমি এখন কি এই যে বেস 5 কে আমি যদি রান করি, তাহলে এই বেস 5 এর ভিতরে তো দুইটা জিনিস আছে, ইন্ডেক্সও আছে, টেস্টও আছে। তাহলে কোন ফাইলটা রান হবে? বেস 5 এর ভিতরে তো এখন দুইটা আছে, তাহলে কোন ফাইলটা রান হবে কোন তো? ইন্ডেক্স না টেস্ট? ইন্ডেক্স, ইন্ডেক্স ডট পিএইচপি টা রান হবে। তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি টা সে ডিফল্ট ভাবে রান করছে। যদি অন্য নাম থাকে তাহলে আপনাকে ওই ফোল্ডারের পরে ওই নামটা দিয়ে দিতে হবে, টেস্ট ডট পিএইচপি দিয়ে দিতে, দেখেন টেস্ট ডট পিএইচপি। যদি ইন্ডেক্স ডট পিএইচপি ছাড়া অন্য কোনো ফাইলের নাম থাকে তাহলে আপনাকে ওই ফাইলের নামটা দিয়ে দিতে হবে। এই যে দেখেন, এখন দেখেন তো কি রান হচ্ছে, এই যে দেখেন হ্যালো চলে আসছে। হ্যালো যে এইচ টু ট্যাগের মধ্যে আছে না, এই যে এইচ টু ট্যাগের মধ্যে হ্যালো, এই হ্যালোটা চলে আসছে। ভাই এখানে কি আমাদের গান শোনানোর জন্য আসছেন? দেখেন টেস্ট ডট পিএইচপি রান করলাম, হ্যালোটা এখানে রান করছে। আশা করি আপনারা হচ্ছে কিভাবে রান করাতে হবে বুঝতে পেরেছেন। এখন ধরেন আমার বেস ফাইলের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, বেস ফাইলের ভিতরে আমার আরেকটা ফোল্ডার আছে, ক্লাস, আচ্ছা কত নাম্বার, আমি এখানে যেভাবে লিখবো, আমি স্পেস দিলাম 25। তো ক্লাস 25 এর ভিতরে ধরুন হচ্ছে এই যে টেস্ট ডট পিএইচপি আছে, এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, এই যে বেস 5 থেকে কেটে দিচ্ছি। এখন আছে কোথায়, টেস্ট ডট পিএইচপি ক্লাস 25 এর ভিতরে। এখন আমি যদি এভাবে লিখি বেস 5 টেস্ট ডট পিএইচপি, এটা কি রান হবে? দেখেন তো কি আসছে, অবজেক্ট নট ফাউন্ড, মানে আমার ওই ফাইলটা মিসিং, কারণ এটা এখন কোথায় আছে, বেস 5 এর ভিতরে ক্লাস 25 এর ভিতরে। তাহলে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? কি লিখতে হবে, বেস 5, তারপর কি লিখতে হবে বলেন? বেস 5 এর ভিতরে ক্লাস 25 লিখতে হবে না? এই যে দেখেন আমি লিখছি ক্লাস, আমি এখানে যেভাবে দিচ্ছি, বড়দের ছোটদের মিস্টেক করলে কিন্তু সমস্যা হবে। এই যে ক্লাস 25 স্পেস দিচ্ছি না, এখানে স্পেস দিতে হবে, আবার দিচ্ছি, এই যে দেখেন চলে আসছে। তো আমরা কি একটা ফোল্ডার বা ফাইল থেকে কি কোন একটা আউটপুট দেখাতে পারবো, অ্যাক্সেস করতে পারবো? পারবো সবাই? আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত আমরা আজকে যা যা শিখবো সব আমরা রাখবো হচ্ছে এই যে বেস 5 এর ভিতরে ক্লাস 25 এর ভিতরে। বুঝা গেছে? আমরা এখন থেকে কোথায় রাখবো, বেস 5 এর ভিতরে ক্লাস 25 এর ভিতরে। তাহলে আমরা এখানে একটা ফোল্ডার বানাচ্ছি, আমাদের যে যেগুলো কাজে লাগে, আমাদের কি কি লাগে এখানে, আমাদের যা যা লাগে, সিএসএস লাগে, ফন্টস লাগে, জেএস লাগে, ইমেজ লাগে, ভিডিও লাগে, অডিও লাগে, তারপর কি লাগে, বিভিন্ন প্লাগইন লাগে, বুটস্ট্র্যাপ লাগে, এগুলো লাগে না, সব আমরা কোথায় রাখবো, আমাদের এই জায়গার মধ্যে রাখবো। বাট আমাদের এখন আপাতত এত সব কিছু দরকার নেই, আমাদের শুধুমাত্র পিএইচপিটা ইন্ডেক্স ডট পিএইচপি থাকলেই চলে। তো আমি এখানে নিউ টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, এটাকে হচ্ছে এই যে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি, একটু খেয়াল করি, যে বেস 25 এর ভিতরে এখন কি আছে, ক্লাস 20 ইন্ডেক্স ডট পিএইচপি, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফাইল। এটার মধ্যে এখন আমরা কিছু কাজ করে শিখবো। আজকে আমাদের পিএইচপি ফার্স্ট ক্লাস
তো আমরা যা যা যে যে টপিক গুলো এখন আলোচনা করব, আমরা অলরেডি শিখলাম যে পিএইচপি কোড গুলা কোথায় লেখা হয়। পিএইচপি ট্যাগ শুরু, যে পিএইচপি ট্যাগ শুরু, তারপর পিএইচপি ট্যাগ শেষ, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ, এভাবে লিখতে হবে। তারপর আমরা দেখি নিচে কি আছে। আমাদের শিখতে হবে স্ট্রিং, ডাটা টাইপ, শিখতে হবে ইন্টিজার, শিখতে হবে ফ্লোট অথবা ডাবল, তারপর শিখতে হবে বুলিয়ান, তারপরে অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। তো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো ফার্স্টে আমরা শিখবো হচ্ছে স্ট্রিং। আমরা স্ট্রিং অলরেডি শিখে ফেলেছি, তাই না? স্ট্রিং কে কোথায় রাখতে হয়? স্ট্রিং কে ডাবল কোটেশন ছাড়া রাখা যাবে? স্ট্রিং কে দেখেন তো, আমি যদি সিঙ্গেল কোটেশন দিই তাহলে কাজ করে কিনা? আমি যদি সিঙ্গেল কোটেশন দিয়ে প্রিন্ট করাই তাহলে কাজ করে কিনা? নাকি শুধু ডাবল কোটেশন দিতে হবে? একটু খেয়াল করেন তো। আমি ইকো করছি, ইকো মানে কি? এই জিনিসটা আউটপুটে দেখাবে। তাহলে আমাদের এই যে ব্রাউজার আছে, আমাদের এখন আছে কোথায়? ক্লাস 25 এর ভিতরে test.php নো। দেখেন সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করবে, বাট আপনি যদি সিঙ্গেল কোটেশন ছাড়া দেন বা ডাবল কোটেশন ছাড়া দেন তাহলে কি আউটপুট দেখাবে? দেখি আমরা কি বলছে। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ওয়ার্ড, মানে এই লেখাটাকের মধ্যে বলছে একটা আনএক্সপেক্টেড লেখা আসছে, সেটা হচ্ছে ওয়ার্ড। মানে এটা একটা এরর। সিনট্যাক্স এরর মানে হচ্ছে যদি আপনার প্রোগ্রামিং এ যদি কোনো লেখার মধ্যে কোনো সেমিকোলন না থাকে, প্রত্যেকটা লেখার সেমিকোলন না থাকে, কোটেশন না থাকে, অথবা আপনি এখানে বড় ছোট এখানে যদি ইকু এভাবে লেখেন তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? সবগুলা এই যে এটা একটা মেথড, এই মেথডকে লিখতে হবে ছোট হাতে ইকু। বড় হাতে লিখলে কিন্তু কাজ করবে না। ছোট বড় মিসলে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো কেস সেনসিটিভ যেগুলা, এগুলাকে অবশ্যই ঠিকঠাক মতো লিখতে হবে। ঠিক আছে? তো আমরা এই যে ইকুর মাধ্যমে প্রিন্ট করতে পারি, আবার প্রিন্ট মেথডের মাধ্যমেও প্রিন্ট করা যাবে। দুটার মাধ্যমে প্রিন্ট করা যাবে। ইকু দিয়েও প্রিন্ট করা যাবে, প্রিন্ট দিয়েও প্রিন্ট করা যাবে। বুঝতে পারলাম? দেখেন তো আউটপুট হবে কিনা। এই যে হ্যালো ওয়ার্ল্ড। ইকু দিয়েও প্রিন্ট করা যাবে, প্রিন্ট দিয়েও প্রিন্ট করা যাবে। তবে ইকু আর প্রিন্টের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা এখন আমরা শিখছি না, আমরা পরে দেখবো আসলে পার্থক্যটা কি। ঠিক আছে? তো আমরা একটা কিভাবে স্ট্রিং কিভাবে প্রিন্ট করাতে হয় সেটা বুঝলাম। কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে, আর আউটপুট দেখানোর জন্য ইকু অথবা কি লাগবে? প্রিন্ট করা লাগবে। মেইনলি আমরা ইউজ করবো হচ্ছে ইকুটাই সবচেয়ে বেশি ইউজ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা শিখবো হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার আমরা অলরেডি জানি যে ইন্টিজার জিনিসটা কি। ইন্টিজার যেমন হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে 1200। 1200 কি একটা ইন্টিজার না? 1200 একটা ইন্টিজার না? তো এটা হচ্ছে ইন্টিজার। ফ্লোট মানে কি? আমরা অলরেডি জানি ফ্লোট মানে হচ্ছে দশমিক। ফ্লোট বা ডাবল কি? দশমিক। তারপর বুলিয়ান মানে হচ্ছে, আপনার ট্রু অথবা ফলস। বুলিয়ান আমরা জানি ট্রু অথবা ফলস। তো এরে জিনিসটা কি? এরে আমরা অলরেডি শিখছিলাম, আমি একটু রিভিউ দিচ্ছি কারণ এগুলো আমাদের লাস্ট ক্লাসে ছিল, লাস্ট টপিকে ছিল জাভাস্ক্রিপ্ট বা যেগুলো আমরা শিখছিলাম। তো এরে মানে হচ্ছে, এরে নিয়ে আরো অনেক আলোচনা আছে। এরে মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ডাটাকে স্টোর করে রাখা, সেম টাইপের ভেরিয়েবল, সেম টাইপের ডাটাগুলোকে স্টোর করে রাখা, এটা হচ্ছে এরে। ঠিক আছে? তারপর আর কি আছে? নাল। নাল মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে কিনা নাই সেটা চেক করে দেখা। নাল ডাটা টাইপের মাধ্যমে আমরা চেক করতে পারি, বাট এটা এখন আলোচনার মধ্যে নাই, পরে আসবে। তারপর হচ্ছে ছিল অবজেক্ট। অবজেক্ট এখন আলোচনা করতেছি না। তো মেইনলি আমাদের যেগুলো জিনিস জানতে হবে, মানে বেসিক্যালি আমাদের এখন যেগুলো জিনিস জানতে হবে সেগুলো হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে আপনার ফ্লোট। ডাবল আর ফ্লোট একই, বাট একটু ডিফারেন্স আছে, আমরা দেখবো পরে। বুলিয়ান, তারপর হচ্ছে এরে। এই বেসিক্যালি এই জিনিসগুলাই সবচেয়ে বেশি আপনার এখন ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা কি আপনারা ক্লিয়ার কিনা? এই জিনিসগুলা কি আপনারা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি কি আছে আপনাদের।
তারপর আমরা শিখবো হচ্ছে এই যে স্টেটমেন্ট রুলস। স্টেটমেন্ট জিনিসটা কি? ধরেন আপনি এখানে একটা লেখা লিখলেন, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। আমি এখানে অবশ্যই কি দিতে হবে? স্ট্রিং এর মধ্যে কোটেশন দিতে হবে। আর পিএইচপিতে প্রতিটা লাইনের শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। আপনি যদি সেমিকোলন না দিয়ে এটাকে যদি ইকো করেন তাহলে কি প্রিন্ট হবে? দেখেন তো কি আসে, প্রিন্ট হচ্ছে, বাট নিয়ম কি? প্রতিটা লাইনের শেষে সেমিকোলন দেওয়া হয়, না হলে পরের লাইনটা হয়তো ঠিকঠাক মতো, হ্যাঁ পরের লাইনটা ঠিকঠাক মতো কাজ করবে না। দেখি এবার কাজ করে কিনা, পরের লাইনটা কাজ করছে কিনা। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ইকো, মানে বলতেছে অনলাইন করে এই যে ভুল আছে। অনলাইন ভুল মানে এই যে এর আগের লাইনটা দেখেন সেমিকোলন আমি দেই নাই, যার কারণে এখানে ভুল দেখাচ্ছে। তাহলে স্টেটমেন্টের রুলস কি? প্রতিটা লাইনের শেষে অবশ্যই কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। ঠিক আছে? তারপর ইকো আর প্রিন্ট আমরা বুঝলাম। তো ইকো আর প্রিন্টের মধ্যে একটা পার্থক্য বলছিলাম যে ইকো দিয়েও প্রিন্ট করা, ইকো দিয়েও আউটপুট দেখানো যায়, আবার প্রিন্ট করেও আউটপুট দেখানো যায়। তাহলে পার্থক্যটা কি? আমি লিখছি এখানে ইকো ভার্সেস প্রিন্ট। দেখেন ইকো ভার্সেস প্রিন্ট। দেখেন এই যে পিএইচপি প্রিন্ট, আমরা আমাদের পার্থক্য করি। আচ্ছা এই যে দেখেন echo এবং print are more or less the same. They are both used to output data to the screen. The differences are small. Echo has no return value, but print has a return value of 1, so it can be used in expressions. Echo can take multiple parameters, but while print can take only one argument, echo is marginally faster than print. এই হচ্ছে পার্থক্যটা। বলছে ইকুতে কোনো রিটার্ন ভ্যালু দেয় না, মানে ইকু দিয়ে যদি কোনো আউটপুট দেখান, আপনারা এখন রিটার্ন শেখার দরকার নেই, এগুলো সাধারণত ফাংশনের কাজ। তো আমরা দেখবো আসলে। তো আপাতত এই পার্থক্যগুলো মনে রাখেন যে ইকু কি কাজ করে, হ্যাজ নো রিটার্ন ভ্যালু, প্রিন্টের হচ্ছে রিটার্ন ভ্যালু থাকবে, সেটা হচ্ছে 1। আর ইকুর মধ্যে মাল্টিপল প্যারামিটার ইউজ করা যায়, প্রিন্টে মাত্র একটি মাত্র আর্গুমেন্ট বা প্যারামিটার ইউজ করা যায়। আর ইকু হচ্ছে ফাস্টার দেন প্রিন্ট, এটা হচ্ছে বেসিক্যালি পার্থক্য মনে রাখেন। ইকু ইজ মার্জিনালি ফাস্টার দেন প্রিন্ট, যার কারণে আমরা ইকুটাই বেশি ইউজ করব। এই পার্থক্যটা দেখবেন এখান থেকে। আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ইকু আর প্রিন্টের মধ্যে পার্থক্যটা বলো, কেন আমরা ইকুটা বেশি ইউজ করবো, তখন এই যে এখান থেকে পার্থক্যটা দেখবেন। ঠিক আছে? তারপর আমরা যাচ্ছি হ্যাঁ রিটার্ন ভ্যালু, এটাকে ভ্যালু রিটার্ন করে, সেটা হচ্ছে 1। ফাংশনের মধ্যে দেখা যাবে, এটা ফাংশন পারেন আপনি? ফাংশনে যখন আসবে তখন দেখবো। হ্যাঁ সি থেকে তো পিসি আসছে, হ্যাঁ সি এর মধ্যে তো ফাংশন আছে। তো এখানে একটা রিটার্ন ভ্যালু প্রিন্ট করে। জিনিসটা হচ্ছে এরকম, ধরুন আমি এখানে একটা কাজ করি, ইকো দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে ইকো মেথড, দেখি তো কিছু করে কিছু আসে কিনা। ইকো ইকো প্রিন্ট দিচ্ছি। হ্যালো বাংলাদেশ। আচ্ছা এটা এভাবে দেখা যাবে না, পরে আপনার দেখাবো যে আসলে রিটার্ন ভ্যালুটা কিভাবে দেখাচ্ছে। একটা ফাংশন কল করে তারপর দেখাতে হবে। আচ্ছা দেখেন, তো প্রিন্ট করেও আমরা জিনিস দেখাতে পারি। ধরুন আমি প্রিন্ট লিখলাম
প্রিন্টের ভিতরে আমি রাখলাম হচ্ছে আই এম এ ওয়েব ডেভেলপার। ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আই এম এ ওয়েব ডেভেলপার। এই কাজটা আমরা কিসের মাধ্যমে করতে পারবো? ইকুর মাধ্যমেও করা যাবে। ঠিক আছে, ইকুর মাধ্যমে করা যাবে, প্রিন্টের মাধ্যমে করা যাবে। আপাতত এটা রাখেন। তারপরে আমরা জিনিসটা দেখবো, সেটা হচ্ছে কমেন্টস কিভাবে করে। কমেন্টস পিএইচপি তে কিভাবে কমেন্টস করে। তো পিএইচপি তে কমেন্টস করা হচ্ছে এই যে স্ল্যাশ স্ল্যাশ অথবা হ্যাশ। সিঙ্গেল লাইনের জন্য হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ হ্যাশ দিয়ে করা যাবে, আর মাল্টিপল লাইনের জন্য হচ্ছে এই যে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। তাহলে আপনি ধরেন এই লাইনটাকে কমেন্ট করবেন, তাহলে ডাবল স্ল্যাশ অথবা শুধু হ্যাশ। আর মাল্টিপল লাইনের জন্য হচ্ছে স্ল্যাশ স্টার। আমার এখানে যদি অনেকগুলো লাইন থাকে, আমার এখানে আর অনেকগুলো লাইন আছে, তো আমি মাল্টিপল লাইনকে কিভাবে কম করবো? এই যে স্টার, হচ্ছে এই যে প্রথমে স্ল্যাশ স্টার, পরে হচ্ছে স্টার স্ল্যাশ। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন কিভাবে কমেন্ট করে। তারপর এই যে সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল তো দেখলাম আমরা, সিঙ্গেল ডাবল মানে সিঙ্গেল ইউজ করা যায়, ডাবলও ইউজ করা যায়। তারপর আমরা দেখবো হচ্ছে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কনকেটেনেশন, কিভাবে জয়েন করতে হবে। নাম দেখেন, এনআইডি কার্ড, নাম দেখছেন, দেখা যায়। তাহলে উনাকে কি আমি অ্যাক্সেস দিব? মানে নাম দিছে এনআইডি কার্ড, উনাকে কি আমি এখানে অ্যাক্সেস দিব কিনা? হ্যাঁ, তাহলে উনাকে কেমনে আমি অ্যাক্সেস দিই এখানে? উনি যদি কোনো হ্যাকার টাকার হয়, কি এটা দেখে। আচ্ছা যাই হোক, দেখে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এনআইডি কার্ড যে ভাইয়া, ওনার পরিচয় থেকে দিবেন। এনআইডি কার্ড, উনি মনে হয় চলে গেছে। যাই হোক, কি নাম দেয় বলেন, যে এনআইডি কার্ড, এটা দিয়ে হচ্ছে যে জিমেল আইডি খুলে রাখছে, বুঝছেন, যার কারণে এই যে নাম চলে আসছে এনআইডি কার্ড। আচ্ছা দেখেন, তারপর শিখবো হচ্ছে কনকেটেনেশন। কনকেটেনেশন জিনিসটা কি আমরা অলরেডি জানি, যে কনকেটেনেশন হচ্ছে আমার কতগুলো স্ট্রিং কে কি করা, যুক্ত করা। তো আমরা দেখছিলাম না কিভাবে jQuery তে যুক্ত করে প্লাস এর মাধ্যমে। তো পিএইচপি তে যুক্ত করে কিভাবে, ধরুন আমি এখানে লিখলাম হচ্ছে, এখানে আমি লিখলাম হচ্ছে রহিম রাকিব খান আরতি, এই মনে হয় নাকি, এটা আবার কেডা? আপনাদের এখানে কি রাকিব খান আরতি ছিল? যাই হোক, দেখেন এই যে আমি এখানে লিখলাম, কোথায় কোথায় গেলাম, ভুলে তো গেলাম, যে রহিম, ধরুন রহিম লিখলাম, আর হচ্ছে যে এনআইডি কার্ড লিখলাম, ওই ভাইয়ার নাম লিখলাম। ঠিক আছে, রহিম এনআইডি কার্ড, তারপর ধরুন হচ্ছে যে করিম লিখলাম, তারপর লিখলাম ধরুন হচ্ছে জামাল, রহিম জামাল কামাল, যাই হোক লিখলাম। তো এখানে আমাদের এগুলাকে সবার একটা লাইন, ধরেন এই লাইনের শেষে কি দিব আমরা, অবশ্যই অবশ্যই সেমিকোলন। তো আমাদের যদি এখন ইকো করি, তাহলে কি এখন আউটপুট শো করবে? ইকো করলে কি আউটপুট আসবে, কে বলতে পারবেন? মানে আমার কি এখানে সবগুলো নাম কি শো করবে? শো করবে, দেখেন তো। সিনট্যাক্স এরর করবে নাকি? কই আসছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এনআইডি কার্ড, অর কেন আসে নাই কোন তো? কি কি কারণে আসে নাই, কয়েকটা কারণ বলেন তো আমাকে। কমা দিতে হবে, কমা দিলে আসবে, কমা দিলাম। আগে বেসিক ক্লিয়ার করেন, কমা দিলাম। দেখেন তো, রহিম এনআইডি কার্ড করিম জামাল,
কমা দেওয়াতে আসছে, এই যে রহিম, এনআইডি কার্ড, করিম, যেমন আসছে না, আসছে কিনা? তো কমা কমা দিয়েও আনা যায়, আবার ডট দিয়েও আনা যায়, ডট দিয়েও কনকেট করে, কমা দিয়েও কনকেট করে। এবার দেখেন তো আসছে কিনা। আসছে, কনকেট করছি, মানে এই যে রহিমের সাথে এনআইডি কার্ড কি হয়েছে, কনকেট। আবার এনআইডি কার্ডের সাথে কোরিং কি হয়েছে, কনকেট। জামালের সাথে কোরিং কি হয়েছে, কনকেট হয়েছে। কারণ এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, আলাদা আলাদা স্ট্রিং। আলাদা আলাদা স্ট্রিং কে জোড়া লাগানোর জন্য আমার কি করতে হবে, অবশ্যই কনকেটেশন অপারেটর ইউজ করতে হবে। আমি এখানে দিলাম ডট, কমা দিয়েও হয়। আবার আপনি যদি যে সবগুলোর মধ্যে ইনভার্ট কমা না দিয়ে প্রথমে দিলেন ইনভার্ট কমা, একদম শেষে দিলেন ইনভার্ট কমা, তাহলে তো হবে, তাহলে হবে না। তাহলে এইটা পুরোটাকে স্ট্রিং হয়ে যাবে। বাট আমার এখানে কয়টা হয়েছে, একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং, তিনটা, চারটা স্ট্রিং কে যুক্ত করা হয়েছে কিভাবে, ডটের মাধ্যমে। তাহলে স্ট্রিং কে কিভাবে জোড়া লাগাতে পারবো, স্ট্রিং কে জোড়া লাগানোর সিস্টেম পারা যাবে। এরপর আমরা শিখবো হচ্ছে, দেখেন খুব সহজ সহজ জিনিস, পিএইচপি ইন এইচটিএমএল, এইচটিএমএল ইন পিএইচপি, পিএইচপি এর ভিতরে এইচটিএমএল লেখা, এইচটিএমএল এর ভিতরে পিএইচপি লেখা, এই জিনিসটা আমরা দেখবো। তো ফার্স্টে আমরা দেখি যে পিএইচপি এর মধ্যে কিভাবে এইচটিএমএল কোড লেখা যায়। ঠিক আছে, পিএইচপি এর মধ্যে এইচটিএমএল কোড কিভাবে লেখা যায়। তো দেখি আমরা, ধরেন আমি এখানে কেটে দিচ্ছি, আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, সেমিকোলন দিচ্ছি আমি, আমি করলাম ইকো। তাহলে এখন কি এই লেখাটা কোনো একটা এইচটিএমএল কোনো ট্যাগের মধ্যে আছে, আছে কোনো, আছে? এটা সরাসরি একটা লেখা। দেখেন আমি যদি ভিউতে শুট করি তাহলে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করছে, কিন্তু এই যে আমরা যে এত কিছু লিখছি, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ, ইকো, এগুলা কিন্তু এখানে আউটপুটে দেখাচ্ছে না, কারণ ব্রাউজার শুধুমাত্র কম্পাইল করতে পারে, বাট এটা ইয়াটা দেখাতে পারে না। কিভাবে আউটপুটে আসছে সেটা দেখাতে তার কোনো ক্ষমতা নাই। ঠিক আছে, এটাকে কি করতে পারবে, অনুবাদ করতে পারবে, অনুবাদক সফটওয়্যারের মাধ্যমে। কম্পাইলার আমরা শিখছি না, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এরকম আর কি। অনেক সব পরীক্ষায় আসে, কম্পাইলার কাজ কি, ইন্টারপ্রেটারের কাজ কি, আসে না চাকরি পরীক্ষায়, কম্পাইলারের কাজ কি বুঝতে পারবেন? কম্পাইলার হচ্ছে মানে সবগুলা লাইন একবারে সে কম্পাইল করে, অনুবাদ করে, তারপর আউটটা দেখায়। আর ইয়া হচ্ছে গিয়া ইন্টারপ্রেটার হচ্ছে সে একটা একটা করে লাইন দেখায়। এটা কিন্তু চাকরি পরীক্ষা আসে। ঠিক আছে, চাকরি পরীক্ষা আসে যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে এই জিনিসটা বেশিরভাগ আসতে দেখতে। তথ্য প্রযুক্তি যে বিশেষ পরীক্ষা হতে যাতে বিশেষ 10 নাম্বার থাকে না, 15 নাম্বার থাকে, 15 নাম্বার মনে হয়, এগুলো বেশিরভাগ আসে। এটা দেখেন, তারপরে আমরা শিখবো যে পিএইচপির ভিতরে এইচটিএমএল ট্যাগ কিভাবে লেখা যায়। তো আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড এর আগে যদি h1 ট্যাগ বসা দেই, h1 ট্যাগ, দেখেন তো এখন হ্যালো ওয়ার্ল্ডটা কার ভিতরে আছে, h1 এর ভিতরে আছে না? তাহলে দেখেন তো কাজ করে কিনা, কাজ করে। এখন কিন্তু সেই লেখাটা কোথায় আছে, সেই লেখাটা এখন খেয়াল করেন h1 এর মধ্যে আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? এখন যদি আমি এভাবে না লিখে আমি অন্যভাবে লিখতে পারি, ধরেন আমি এটাকে এভাবে লিখছি না, আমি এভাবে লিখতে পারি, ধরেন আমি এখানে একটা h1 নিলাম, আমি একটা h1 ট্যাগ নিলাম। আচ্ছা, এখানে কিন্তু শর্টকাট কাজ করছে না, কারণ পিএইচপি ভিতরে স্টেবল শর্টকাট কাজ করছে না। তো এখানে আমি যে h1 নিলাম, এখানে হচ্ছে h1 এর ভিতরে আমি ধরেন হ্যালো, h1 এর ভিতরে নিচে লিখছি আমি, এখানে দিলাম ধরেন হচ্ছে হ্যালো।
হ্যালো অবশ্যই একটা স্ট্রিং, এখানে আমি যে সেমিকোলন দিলাম। এখন আমি যদি এটা কি করি তাহলে কি কাজ হবে? এখন কি এটা h1 এর মধ্যে আছে? এভাবে করলে হবে কিনা খেয়াল করেন। আমি h1 এর ভিতরে ইকো করলাম হ্যালো, তাহলে কি এটা আউটপুট কি h1 এর মধ্যে দেখাবে? দেখাইছে? কি করছে? সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড অনলাইন ফ্রি। তাহলে কি ভুল হয়েছে কই যাবেন? এটা কেন ভুল হয়েছে বলা যাবে? এটা বলা যাবে না, কারণ হচ্ছে আমি আপনাদের বলছিলাম যে প্রতিটা লাইনের শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। আর এটা একটা স্ট্রিং হিসেবে চিহ্নিত করতে হবে। HTML ট্যাগ গুলাকে কিসের মাধ্যমে রাখতে হবে? স্ট্রিং এর মাধ্যমে রাখতে হবে। তাহলে এটা একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, ডাবল অথবা সিঙ্গেল। এটা একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং। তো প্রতিটা লাইনের শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। এবার কাজ করবে? দেখেন তো, কাজ করছে, বাট সেটা যে h1 ট্যাগের মধ্যে আছে সেটা কিন্তু কাজ করছে না। করছে? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে h1 কে কি করতে হবে, আবার ওইটাকেও কি করতে হবে, তাহলে না আউটপুট দেখাবে। দেখেন আমি এটাকেও কি করব, আবার এইটাকেও কি করব। বিষয়টা একটু ঝামেলা মনে হচ্ছে না? দেখেন এবার তো কাজ করে কিনা, এবার কাজ করে, কাজ করে। মানে আপনাকে আলাদা আলাদা ভাবে যদি h1 ট্যাগ লিখতে হয় তাহলে সবগুলাই কি করতে হবে? ইকো করতে হবে। আর যদি ভিতরে লিখে দেন তাহলে একটা ইকোতেই চলবে। তাহলে এ হলো আপনার পিএইচপির ভিতরে HTML। পিএইচপির ভিতরে কি HTML। বুঝতে পারলাম সবাই? এবার আমরা শিখবো HTML এর ভিতরে পিএইচপি। HTML এর ভিতরে শুনতে পান সবাই? এবার দেখেন আমি এখানে একটা HTML ট্যাগ নিচ্ছি, HTML5। তাহলে HTML চলে আসছে না? ধরেন আমি এখানে হচ্ছে HTML এর একটা ট্যাগ নিচ্ছি h1। এখন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কোথায় আছে? সরাসরি কোথায় আছে? সরাসরি আছে কোথায়? h1 ট্যাগের মধ্যে। বাট আমরা এভাবে সরাসরি দিব না। আমরা আমাদের টার্গেট হচ্ছে যে এটার ভিতরে পিএইচপি কোড থাকবে, পিএইচপি কোডটাকে সে আবার h1 এ নিবে। তো আমাদের এটার ভিতরে কি লিখতে হবে? পিএইচপি না, h1 এর ভিতরে কি লিখতে হবে? পিএইচপি। এখানে আর ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে না, সরাসরি পিএইচপি কোডকে, পিএইচপি কোডের স্ট্রাকচার কি? প্রথমে পিএইচপি ট্যাগ, এই যে পিএইচপি ট্যাগ শুরু, সরাসরি যেটা স্ট্রাকচার এটা লিখতে হবে। পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি শেষ, পিএইচপি শুরু, পিএইচপি শেষ। বুঝতে পারলাম? এবার এটার মধ্যে ধরেন আপনি কি প্রিন্ট করতে চান, আমি একটা লেখা প্রিন্ট করতে চাই, মানে আমরা যেটা লিখতাম আর কি, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে? এখন কি আউটপুট দেখাবে? আউটপুট আসবে? আউটপুট আসবে? কি করতে হবে? ইকো দিতে হবে। রাইট রাইট, পিএইচপিতে অবশ্যই ইকো দিতে হবে। আবার দেখেন তো কাজ করে কিনা। কাজ করছে। তাহলে HTML এর ভিতরে পিএইচপি, আবার পিএইচপির ভিতরে HTML কি আমরা লিখতে পারবো? পারবো কিনা? আমি আরেকটা লিখি তাহলে। ধর আমি পি ট্যাগ নিচ্ছি এখানে, পি ট্যাগ। পি ট্যাগের ভিতরে আমরা কিছু লেখা নিব, সেটা হবে পিএইচপির মাধ্যমে। তাহলে আমাদের আবার পিএইচপি ট্যাগ শুরু, বারবার পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। ঠিক আছে? আবার শেষটা আবার এখানে দিলে হবে না, যে একবার লিখলাম শেষ আবার এখানে করি, হবে না। না হলে কিন্তু এগুলাকে আবার অবশ্যই আবার ডাবল কোটেশন দিতে হবে। এই যে পি ট্যাগ এগুলাকে আবার ডাবল কোটেশন দিতে হবে, ঝামেলা আছে অনেক। তা আমি এখানে দিচ্ছি ইকো, ইকো করছি। কতগুলো লেখা কি করি আমি? আচ্ছা আমি আগে কতগুলো লরেমের কত লেখা নিয়ে আসি। লরেম 10, লরেম 10। তো এই লেখাগুলো কোথায় আছে? অবশ্যই অবশ্যই ডাবল কোটেশন, অবশ্যই অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। আর এটাকে আমরা কি করব? অবশ্যই ইকো,
এখন তো কাজ করে কিনা, কাজ করছে। তাহলে এটা এখন কোথায় আছে? দেখেন আমি লিখলাম এটা হচ্ছে H2 ট্যাগের মধ্যে, আর এটা P ট্যাগের মধ্যে। এই জায়গায় H1 আর এটা কি, ক্লিয়ার সবাই? HTML এর ভিতরে PHP, PHP এর ভিতরে HTML নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সহজ জিনিস তাই না? এত সহজ হয় বলেন? এখন তো সহজ মনে হচ্ছে, সামনে আরো কঠিন মনে হবে নাকি? অবশ্যই সামনে আরো কঠিন কিছু অপেক্ষা করছে। আচ্ছা ধরেন, হ্যাঁ বুঝি না, হ্যাঁ দেখেন দেখেন আগে দেখেন, পারবেন আপনারা, সহজে পারবেন আশা করি। তাহলে ধরেন আমি হচ্ছে একটা পিএইচপি ট্যাগ নিলাম। আমরা এখন শিখবো হচ্ছে এই যে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো সিঙ্গেল ডাবল রুলস। সিঙ্গেল ডাবল রুলস এই জিনিসটা আমরা দেখবো। তো আমি এখানে ইন পিএইচপি ট্যাগ শুরু দিচ্ছি এবং পিএইচপি ট্যাগ শেষ দিচ্ছি। সরি। তো আমাদের এখানে ধরেন এই যে আমাদের একটা H1 ট্যাগ নিব, আমি একটা H1 ট্যাগ নিব। তো এখানে H1 ট্যাগ, এই যে H1 ট্যাগ নিচ্ছি দেখেন, H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। এখানে আমাদের দরকার হচ্ছে যে উই হ্যাভ লার্ন কি, ঠিক আছে। তো এখানে কি দিতে হবে? এখানে অবশ্যই অবশ্যই ডাবল, তাই না? এই লাইনটাকে প্রিন্ট করতে হলে আমাদের কি দিতে হবে? ইকো, ইকো না, সেভ করলাম, সেভ করে এখন রান করি, সেটা আউটপুট আসবে কিনা, আউটপুট আসছে। তো আমরা চাই এটা কিন্তু স্টাইল হোক, ইনলাইন সিএসএস এখানে অ্যাপ্লাই হোক, ইনলাইন সিএসএস। তো আমরা ইনলাইন সিএসএস এর জন্য এখানে কি লিখি? স্টাইল ইকুয়াল টু কালার, তাই না? দেখেন তো আউটপুট শো করে কিনা। কি বলছে? সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড কালার। কেন এরকম হচ্ছে? আমরা শিখছিলাম না সিঙ্গেলের ভিতরে ডাবল, ডাবলের ভিতরে কি সিঙ্গেল। দেখেন তো এই লেখাটা কোথায় আছে? ডাবলের ভিতরে। তাহলে আমার এই ভিতরে যদি কোনো একটা কোটেশন দেওয়ার প্রয়োজন, অবশ্যই অবশ্যই সিঙ্গেল। এবার দেখুন তো আউটপুট শো করে কিনা। বুঝতে পারলাম সবাই? তাহলে এই জিনিসটা হচ্ছে সিঙ্গেলের ভিতরে ডাবল ইউজ করতে হবে, ডাবলের ভিতরে সিঙ্গেল। এটা হচ্ছে সিঙ্গেল ডাবল রুল। তাহলে আমরা অলরেডি এগুলো শিখে ফেলেছি, এগুলো শিখে ফেলেছি, কনকাটেশন শিখে ফেলেছি। তারপর আমাদের কি বাকি আছে? হোয়াট ইজ ভেরিয়েবল, হোয়াট ইজ ভেরিয়েবল। তো আমরা তো অলরেডি জানি যে ভেরিয়েবল জিনিসটা কি, কারণ আমরা তো করছি এর ইয়াতে, জাভাস্ক্রিপ্টে। তো ভেরিয়েবল জিনিসটা কি, কে বলতে পারবেন সুন্দরভাবে? ভেরিয়েবল জিনিসটা কি বলেন একজন? হ্যাঁ, আমাদের তো ডাটা টাইপ আছে অনেক ধরনের, যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, তাই না? তো আমরা একটা ভেরিয়েবল বলতে বোঝায় এটা একটা ওয়ার্ড, মানে যে কোনো একটা বিশেষ কোনো ওয়ার্ড না, স্পেশাল কোনো ওয়ার্ড না, এটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড যেটার কিছু নিয়ম থাকে। এবং এটা হচ্ছে ধরেন আমরা জানি যে এটা নামের মধ্যে সবসময় কি থাকতে হবে? আপনার ক্যারেক্টার থাকতে পারে, অথবা নাম্বার থাকতে পারে, অথবা আন্ডারস্কোর থাকতে পারে, বাট স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। আর প্রথমে লেটার ইউজ করা না, প্রথমে নাম্বার ইউজ করে যাবে না, অথবা স্পেশাল ক্যারেক্টার যেগুলো এগুলো ইউজ করা যাবে না। আমরা শিখছিলাম না ভেরিয়েবল লেখার নিয়ম? দেখেন এখানে এই যে আমি যাচ্ছি ভেরিয়েবলে, ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল, এটার মধ্যে কিন্তু সব কিছু আছে। আমি কিন্তু এটা থেকে দেখেই ফলো করছি। কোথায় গেলাম? ভেরিয়েবল তো উপরে না, কি বলছে? বলছে আগে দেখি থিওরিটিক্যাল পড়া পড়ি। এই যে
a variable starts with dollar sign followed by the name of the variable. A variable must start with a letter or the underscore. A variable cannot start with a number. A variable can only alphanumeric characters, that means alphabet থাকবে এবং নাম্বার থাকবে এবং আন্ডারস্কোর থাকতে পারে। ভেরিয়েবল নেমস আর কেস সেনসিটিভ, যেমন হচ্ছে এর যদি এভাবে একবার ডিক্লেয়ার করেন তাহলে এভাবে আর ডিক্লেয়ার করা যাবে না, কেস সেনসিটিভ, বড় ছোট মিক্স করা যাবে না। তো আমাদের প্রথমে কি বলছে, স্টার্টস করতে হবে কি দিয়ে, অবশ্যই ডলার সাইন ইউজ করে, তাই না? তো আমরা ধরেন আমি একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করি, ধরেন আমি এখানে লিখলাম দেখেন। তো আমি এখানে ভেরিয়েবল নিব যে ডলার সাইনের মাধ্যমে। প্রথমে কি দিতে হবে, অবশ্যই ডলার সাইন, প্রথমে কি দিতে হবে ডলার, তারপরে হচ্ছে ভেরিয়েবলের নাম, তারপরে কি ভেরিয়েবলের নাম, এটা পিএইচপির নিয়ম। প্রথমে বলতে অবশ্যই ডলার সাইন দিতে হবে, তারপরে কি ভেরিয়েবলের নাম। ধরুন আমি দিলাম হচ্ছে নেম ইকুয়াল ডলার সাইন নেম ইকুয়াল টু, আমি এখানে লিখলাম যে নেম তো একটা স্ট্রিং, তো আমি এখানে স্ট্রিং টাইপের হ্যালো বিডি, তো এই হ্যালো বিডি লেখাটা এখন কোথায় আছে, ডলার সাইন নেমের মধ্যে আছে। তো আমাদের কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে অবশ্যই লেখা থাকতে হবে অথবা আন্ডারস্কোর থাকা যাবে। আমি যদি এখানে আন্ডারস্কোর দেই এটা ইউজ করা যাবে। তারপর প্রথমে যে নাম্বার ইউজ করা যাবে না, শেষে ইউজ করা যাবে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত। তারপর আন্ডারস্কোর দেওয়া যাবে যে কোনো জায়গায়, প্রথমে দেওয়া যাবে, মাঝখানে দেওয়া যাবে, শেষেও দেওয়া যাবে। অন্য কোনো আর কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। ধরুন আমি এটাকে এই যে ডলার সাইন নেম, এটা হচ্ছে ডেলিট, এটার মধ্যে আমি লিখলাম হ্যালো বাংলাদেশ। তো আমি যদি এটাকে ইকো করি, ইকো কি হবে, ডলার সাইন নেম। ভেরিয়েবলকে ইকো করার জন্য ভেরিয়েবলের মধ্যে আর কি দিতে হবে না, ডাবল কোটেশন দেওয়া লাগবে না, কারণ ভেরিয়েবলের মধ্যে কিন্তু এই যে স্ট্রিংটা আছে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ডাবল কোটেশন দিলে। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন এই যে হ্যালো বিডি লেখাটা চলে এসেছে, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি NAM, তাহলে দেখেন এটা হচ্ছে স্মল সবগুলো, এটা হচ্ছে প্রথমটা বড় হাতের, তাহলে কি কাজ করবে দেখেন তো। এই যে দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল, মানে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়নি, মানে আপনার যেভাবে এখানে ডিক্লেয়ার না লিখছেন ওইভাবে লিখতে হবে। তো এই হচ্ছে ভেরিয়েবল। আমরা দেখবো, আসলে আমাদের তো অনেক কাজ আছে, এখানে তো শেষ না, জাস্ট শুরু, আমরা শুরু করছি। আচ্ছা, এখন আমরা ইউজ করবো হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে এই যে ভেরিয়েবল যেটা নিচ্ছি, ধরুন আমি এখানে নিলাম নেম বলতে হ্যালো বিডি। তো আমি এখন একটা কাজ করি, আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি সেম নামে, এখানে লিখলাম হচ্ছে শুধু হ্যালো। এবার আমি এটাকে প্রিন্ট করছি, শেষে প্রিন্ট করছি। বলেন তো এখন কি প্রিন্ট হবে, হ্যালো বিডি প্রিন্ট হবে না শুধু হ্যালো প্রিন্ট হবে? হ্যাঁ, কারণ ভেরিয়েবলেরটা কি হইতে পারে, ভেরিয়েবল মানে কি, যেটা মান পরিবর্তনশীল, তার মানে ভেরি করবে, তাহলে যেটা লাস্টে পাবে সেটাই সে কি করবে, ইফ করবে। দেখেন হ্যালো। বাট কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি কনস্ট্যান্টের মাধ্যমে কোনো একটা ভ্যালুকে সেট করে দেন, তাহলে ওইটার মান কি করা যাবে না, আর চেঞ্জ করা যাবে না। কনস্ট্যান্ট মানে কি, ধ্রুবক না? ধ্রুবকের মান কি পরিবর্তনশীল বলেন? না। তাহলে কনস্ট্যান্ট আমরা কিভাবে ডিক্লেয়ার করব, যেটার মান মানে আমরা চাই এমন একটা ভেরিয়েবল থাকতে, ভেরিয়েবলের মধ্যে মানটা রাখতে, যেটা প্রোগ্রামিং এর মধ্যে এখানে যত জায়গায় ইউজ করা হবে সব জায়গায় কি থাকবে, এটার ভ্যালু সেম থাকবে, যাতে এটার মান কখনো আর চেঞ্জ না হয়। তাহলে আপনি কিভাবে এটাকে ইউজ করবেন, দেখেন কিছু রুলস এবং কিছু নিয়ম থাকে, আমি দেখাচ্ছি। এই যে কনস্ট্যান্ট করার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে, ডিফাইন একটা মেথড আছে বা ফাংশন, এটার ভিতরে 3টা প্যারামিটার থাকে, নেম থাকে, ভ্যালু থাকে এবং কেস
ইনসেনসিটিভ থাকে। নেম, ভ্যালু, কেস, ইনসেনসিটিভ। প্রথমে কি দিতে হবে? নেম, তারপর হচ্ছে ভ্যালু, কেস ইনসেনসিটিভ। এটা দেওয়া লাগে না, এটা বলতে স্পেসিফাইজ whether the constant name should be case insensitive, default is false। ডিফল্টে কি থাকে? ফলস থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে কিভাবে ইউজ করা যাবে। কারণ আমি এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, মানে আমি এখানে সমস্ত ডিফাইন মেথডের ফাংশনের মাধ্যমে সেটাকে করা যাবে। তো ডিফারের মাঝে থাকবে আপনার হচ্ছে তিনটা আর্গুমেন্ট থাকবে। প্রথমটা হবে কনস্ট্যান্ট নেমের জন্য, পরেরটা হবে ভ্যালু। প্রথমে আমি দিচ্ছি নেম বা রোল দিচ্ছি। ধরেন একটা মানুষের রোল কি থাকবে? সব জায়গায় ফিক্স থাকবে। তো এখানে রোল যেহেতু ইন্টিজার, তো আমি এখানে ইন্টিজার দিচ্ছি, এখানে আমি আলিয়া দিচ্ছি না। তো কেস ইনসেনসিটিভ এখানে দিচ্ছি না আমি। এখন যদি আমি এটাকে ইকো করি, দেখেন প্রথমে দিলাম কি? প্রথমে দিচ্ছি হচ্ছে যে ডিফাইন কনস্ট্যান্ট নেম, তারপর হচ্ছে ভ্যালু। এখন যদি আমি এই যে ইকো করি, ইকো $রোল, এটা কিন্তু একটা ভেরিয়েবল, ঠিক আছে? এখন তো আউটপুটে কি আসে? ইকো রোল কি আসছে? আচ্ছা, ইকো এখানে তো $সাইন হবে না, মানে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট এর মধ্যে মনে হয় $সাইন দেওয়া লাগে না। এটা ছাড়া দিই আমি। এই যে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় $সাইন, এটা ভেরিয়েবল না, এটা কি কনস্ট্যান্ট না? তো এখানে কি দিবে না? $সাইন দেওয়া লাগবে না। এখন যদি আমি এটা কি স্মল আর দিই, তাহলে কি 1 2 3 প্রিন্ট হবে? কে বলতে পারবে? হবে? শিওর? হবে না। এখন কেস সেনসিটিভ হয়ে গেছে, দেখেন এখন কেস সেনসিটিভ হইয়া আছে। বাট আপনি চান কেস সেনসিটিভ কি হবে না? কেস সেনসিটিভ কি হবে না। তাহলে এখানে দিবেন হচ্ছে ট্রু। দেখেন আপনি এখানে দিবেন হচ্ছে কেস সেনসিটিভ হবে না। কি বললাম? মানে এখানে রুল লিখলেও কাজ করবে। তাহলে এখানে কি দিবেন? ট্রু। এখন তো কাজ করে কিনা? কাজ করছে। তাহলে এইটাই হচ্ছে ট্রু দিলে কেস ইনসেনসিটিভ, আর ফলস দিলে ডিফল্ট ভাবে ফলস থাকে। ডিফল্ট ভাবে কি থাকে? ডিফল্ট ভাবে এই জিনিসটা কি করা থাকে? ফলস করা থাকে। যদি আপনি ট্রু দেন তাহলে কেস ইনসেনসিটিভ হবে, ইনসেনসিটিভ। আর যদি ফলস দেন তাহলে হচ্ছে কেস সেনসিটিভ। ফলস আগে থেকেই করা থাকে। ক্লিয়ার? হ্যাঁ, আনসার এখান থেকে আছে। ঠিক আছে। তারপর আমরা দেখি অপারেটর। আমরা কিন্তু মোটামুটি অনেক কিছু শিখে বললাম পিএসপি একটা ক্লাসে। তারপরে কিন্তু আমাদের কিন্তু আজকে কত নাম্বার? 25টা না? মানে আমাদের আজকে 50% ক্লাস শেষ বলা যায়। 50% ক্লাস মোটামুটি শেষ। তারপর দেখেন যে আমাদের কি কি টপিক আছে। অপারেটর, অপারেটর কি জিনিস? অপারেটরস আর ইউজড টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস এন্ড ভ্যালুস। যেমন অপারেটর হতে পারে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, তারপর হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর, কন্ডিশনাল, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আসলে কোনটা ডিসকাস করে। তো প্রথমে দেখি হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। একটু দেখেন থিওরিটিক্যাল করা তেমন কিছু নাই। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আপনি কি কি করতে পারবেন? এডিশন, যোগ করা, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এক্সপোনেনশিয়েশন। এডিশন দিয়ে তো অলরেডি জানেন, মাল্টিপ্লিকেশন মডুলাস দিয়ে হচ্ছে ভাগশেষ বের করে, এই যে পার্সেন্টেজ দিয়ে। আর এক্সপোনেনশিয়াল হচ্ছে আপনি
পাওয়ার দিতে পারবেন, যেমন a স্কয়ার a কিউব এভাবে। তো এটা একটু দেখাচ্ছি যে এটা দিয়ে আসলে কি করে। ধরুন আপনি, হ্যাঁ হ্যাঁ ম্যাথ করতে যাওয়ার ক্ষেত্রে লাগে। ধরুন আপনি দিলেন হচ্ছে একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবল ধরুন আপনি নিলেন হচ্ছে x, x এ কিন্তু দিলেন হচ্ছে 5। তো আপনি চান 5 এর কিউব বের করবেন, 5 এর কিউব। তো আমরা এখানে কি দিব, 5, 5 মানে x, কিউব মানে হচ্ছে যে পাওয়ার দেওয়ার জন্য দুইটা স্টার, পাওয়ার দেওয়ার জন্য কি দুইটা স্টার, আমি এখানে 3 দিলাম। তো এটাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই কি করতে হবে না, অথবা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এই দুইটা। আচ্ছা এটা আপাতত বোঝা দরকার নাই, সমান চিহ্নটা আমি ইস্যু করছি, ইস্যু করছি কাকে, এই যে x এর পাওয়ার কিউব। তাহলে এখন কি প্রিন্ট হবে, 5 কিউ কত, 5 কিউ কত বলেন তো, 125। এটা দিয়ে কি করে, হ্যাঁ এটা দিয়ে কি করে এক্সপ্লেনেশন দিয়ে বুঝতে পারলো। তারপর আমরা দেখি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা কি জিনিস খেয়াল করি আমরা। যেমন প্রথম হচ্ছে ইকুয়াল, ইকুয়াল জিনিসটা কি, ধরেন আমি এখানে যে যে একটা ইকুয়াল দিছি না, একটা ইকুয়াল মানে হচ্ছে এই যে 5 যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখন x এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে, এটার মান কিন্তু 5 না, মানে এটা ইকুয়াল ইকুয়াল না। আমার মানে ইকুয়াল 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 এটার মধ্যে পার্থক্য আছে। ইকুয়াল একটা জিনিস, ইকুয়াল ইকুয়াল আরেকটা জিনিস, আবার ইকুয়াল 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 আরেকটা জিনিস। আপনি তিনটেই দেখবো। তো এ ইকুয়াল হয়েছে এটার, এই 5 মানটাকে এটার মধ্যে কি করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে, রাখা হয়েছে, বাট x এর মান 5 না। x এর মানটা যে কোনো সময় আবার কি হতে পারে, চেঞ্জ হইয়া যাইতে পারে। ঠিক আছে, x এর মান চেঞ্জ হইতে পারে। আর a ইকুয়াল ইকুয়াল হচ্ছে এটা দিয়া মানে ইয়া করা হয়, কন্ডিশনটা চেক করা হয় যে এটার মান আসলে 5 কিনা, এটার মানটা আসলে 5 কিনা, এই ইকুয়াল ইকুয়ালের মাধ্যমে। আর এটার মাধ্যমে কি করা হয় সেটা দেখবো একটু পরে আমরা। তো এটার মাধ্যমে কি করা হয় দেখেন, দ্য লেফট অপারেন্ট, মানে এটা হচ্ছে একটা অপারেন্ট, অপারেট যারা অপারেশন করবে এগুলোকে বলা হয় অপারেন্ট, যেগুলা অপারেশন করে এগুলোকে কি বলা হয়, অপারেন্ট। আর যেটার মাধ্যমে অপারেশন করে সেটাকে বলা হয় অপারেটর। তাহলে এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, বাট এটা কি অপারেটর। তাহলে এই 5 অপারেন্টকে কোথায় অ্যাসাইন করা হয়েছে, x নামক একটা অপারেন্টের মধ্যে অ্যাসাইন করা হয়েছে, অ্যাসাইন। ঠিক আছে, যেমন আপনারা আমার আন্ডারে আছেন বা আমার আমার দায়িত্বে এখন কি করতেছেন, ক্লাস করতেছেন, তার মানে আপনাদেরকে আমার আমার কাছে অ্যাসাইন করা হয়েছে। ঠিক আছে, অ্যাসাইন জিনিসটা হচ্ছে এরকম। তারপর এডিশন জিনিসটা কি, যেমন আমরা যদি একটা দেখি যে এখানে লিখলাম x ইকুয়াল টু x প্লাস 5, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি প্রোগ্রামিং এ, x প্লাস ইকুয়াল 5 এভাবে লেখা যায়। দুইটা যদি সেম অপারেন্ট থাকে, এটা তো x এটাও x, তাহলে আমরা এভাবে লিখতে পারি x প্লাস ইকুয়াল 5 ইজ x প্লাস ইকুয়াল টু y। এটা যে জিনিস এটা একই জিনিস। আবার আমার যদি থাকে x ইকুয়াল টু x মাইনাস 10, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, প্রথমে x তারপরে মাইনাস ইকুয়াল টু 10। আমার যদি থাকে x ইকুয়াল টু x ইন্টু 100, তো এটাকে লিখতে পারি x ইন্টু ইকুয়াল 100। আবার যদি বাদ থাকে তাহলে x বাদ এটা, আবার যদি ডিভিশন থাকে আর এই মডুলাস থাকে তাহলে এখানে মডুলাসটা আগে দিব। এই যে বুঝছেন। তারপর কম্পারিজন অপারেটর, আমি বলছিলাম ইকুয়াল ইকুয়ালের মাধ্যমে কি করা হয়, কম্পারিজন করা যায়, কম্পারিজন করা যায়। যেমন আমরা এখানে লিখলাম যে ধরেন $x এর মান 10, আবার $y এর মধ্যে 10 অ্যাসাইন করা হয়েছে। এখন আমরা যদি এটাকে মানে এই দুইটা মান সমান কিনা, তাহলে আমি কোন অপারেটরের মাধ্যমে চেক করব, ইকুয়াল 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 অপারেটর, মানে এটা সমান সমান এটা যদি হয় তাহলে ঘটনা ঘটাইবা আরেকটা, যদি ইকুয়াল ছিলাম না এরকম। তাহলে এই জিনিসটা কি করা হয়, এই দুইটা মান সমান কিনা চেক করা, বুঝছেন, দুইটা মান সমান কিনা চেক করা হয়। তারপর এটা জিনিস, তিনটা কি জিনিস, তিনটা কি জিনিস, ধরেন আপনি এখানে দিলেন
সাপোজ দিলেন 5, তো এটা হবে না, 10 দিবেন। আচ্ছা, এখন এই x আর y কি সমান কিনা বুঝতে পারবেন? x আর y সমান কিনা? সমান কিনা? সমান, বাট মান সমান, বাট টাইপ কিন্তু সমান না। টাইপ সমান না, এটা হচ্ছে ইন্টিজার, এটা কি স্ট্রিং। তাহলে মান সমান চেক করা যাবে, বাট টাইপও যাতে সমান সেটা চেক করবেন কেমনি? এটা হচ্ছে তিনটা কোটেশন, তিনটা ইকুয়াল, মানে এখানে মানও চেক করবে, টাইপও চেক করবে। দুইটাই চেক করার জন্য আপনার কি লাগবে? ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, তিনটা ইকুয়াল লাগবে। ক্লিয়ার সবাই? এই যে এখানে স্যার ম্যাথ দেখে ভয় লাগতেছে। কিসের ম্যাথ? এগুলো কোনো ম্যাথ হলো? হ্যাঁ, আরো মজা পাবেন সামনে, দেখেন এগুলো কোনো ম্যাথ হলো? সিম্পল জিনিস, সিম্পল লজিক, দেখেন প্র্যাকটিস করলে পারবেন। তারপর আমরা শিখলাম কোথায় আইডেন্টিক্যাল মানে কি করে, এই যে ইকুয়াল এবং সেম বুঝতে পারলাম। তারপর হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল মানে হচ্ছে কি এটা এটার সমান কিনা, যদি না হয় নট ইকুয়াল, সমান না, এটা দিয়েও নট ইকুয়াল চেক করা যায়, এটা এটা সেম জিনিস। তারপর নট আইডেন্টিক্যাল মানে ভ্যালু এবং টাইপ দুইটাই সমান না কিনা চেক করবে। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তারপর হচ্ছে স্পেসশিপ, এটা কি করে? এটা হচ্ছে লেস দেন, হ্যাঁ সমান অথবা বড় ছোট, এই যে ইকুয়াল টু, গ্রেটার দেন 0, সমান অথবা বড় ছোট, রাইট। তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এটা দেখেন ইনক্রিমেন্ট আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগে বললাম যে দেখেন তো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট আবার দুই টাইপের হয়, প্রি এবং পোস্ট। ডিক্রিমেন্টও দুই টাইপের হয়, প্রি এবং পোস্ট। আপনার প্রিপেড আর পোস্টপেড নাম শুনছেন না? প্রিপেড কি আর পোস্টপেড কি কোন তো? প্রিপেড, পোস্টপেড, আমরা যে সিম ইউজ করি এটা কি প্রিপেড না পোস্টপেড? আমরা নরমালি যে সিমটা ইউজ করি এটা কি প্রিপেড না পোস্টপেড? প্রিপেড। আর আমরা যেটা ওই যে সাধারণত, হ্যাঁ হ্যাঁ, যেমন কারেন্ট বিল যেটা দিই, কারেন্ট বিল, সেটা কি আপনারটা পোস্টপেড? আচ্ছা, অনেকে আবার পোস্টপেড সিম ইউজ করে। তো এখানে ওয়াইফাই বিল কিভাবে দেন আপনারা? প্রিপেড না পোস্টপেড? প্রিপেড, আগে দিয়ে দেন, এটা প্রিপেড, ঠিক আছে। তারপর তো এখানেও প্রি থাকবে, পোস্ট থাকবে। তো সেটা কি জিনিস? ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম 10, 10 দিলাম, হ্যাঁ। আমি এখানে শেষে প্লাস প্লাস, প্লাস প্লাস যদি শেষে থাকে তাহলে পুস্ট, আর যদি আগে থাকে তাহলে কি প্রি। তাহলে ইনক্রিমেন্ট মানে কি বাড়ানো না? তাহলে এটা কি হয়েছে? বাড়ছে, তাহলে এটাকে বলা হয় প্রি প্রি ইনক্রিমেন্ট। এটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট, বুঝতে পারলেন? আর এটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে প্রি প্রি ডিক্রিমেন্ট, দুইটা প্রি ডিক্রিমেন্ট। তো আমরা দেখি আউটপুট আসলে কি আসে। ধরেন আমি এখানে দিলাম ইকো করি, আমি আগে প্রি দেখাই, ইকো $x,
এখন বলুন তো আউটপুট কি আসবে? এখন আসবে? আচ্ছা 11 আসবে। আচ্ছা আমি এটা দেখাই দিলে 11 আসবে কিনা বলুন তো, এটা আসবে কি আসবে? এটা যদি 11 হয়, 11%। আচ্ছা তাহলে আমরা প্রথমটা আগে দেখি, এটা আউটপুটটা কি আসবে। কোথায় ভুল করলাম? আচ্ছা ডলার সাইন প্লাস, এর মধ্যে ডলার সাইনটা পরে হবে। 11 আসবে মানে ভেরিয়েবলের মধ্যে দিতে হবে ডলার সাইন, তাই না? তো এখানে কি আসবে? 11 আসবে, এটা বুঝলাম। কারণ কি হয়েছে কোন তো? 11 আসছে কেন বলেন? কে বলছে 11? আচ্ছা আচ্ছা এবার বলেন তো কি হবে? এটা কি হবে? কে বলছে 11 হবে? কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, মানে এখানে ইয়ে করেন, বক্সে লেখেন, বক্সে লেখেন কার কি অভিমত, চ্যাট বক্সে লেখেন। 10 আতিক, হ্যাঁ, তারপর 10 বক্সে লেখেন 10, 10, 11। আচ্ছা, ঠিক আছে, তো আপনাদের অভিমত পাইলাম। দেখি আসলে আমাদের কি হয়। 10 আসছে, এবার তাহলে 10 আসছে তাই না? তো আমরা এক কাজ করি, এটাকে আবার ই করি, আবার কি আসবে? 11 আসবে। হ্যাঁ, যে প্রথমটা 10, তারপরটা কি 11। এখানে ব্র্যাক ইউজ করলে ভালো হবে। ডট, এই যে বিআর ডাবল কোটেশন দিয়ে ইউজ করতে হয় না, ডট দিয়ে কনভার্ট করলাম আর এটাকে ব্র্যাক দিলাম, তাহলে বোঝা যাবে। এই যে, dot। তাহলে কি আমরা প্রি আর পোস্ট কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা দেখেন, তারপরে আমরা যেটা দেখবো যে এই যে এখন বলেন তো আউটপুট কত আসবে? দুটার আউটপুট কত আসবে? এটা আউটপুট কত আসবে, এটা আউটপুট কত আসবে? 10 আর 10 আর 8 আসবে না। প্রথমত এই যে 10 প্রিন্ট হবে, পরের তো কমে যাবে 9, তারপরে তো আবার কমবে, 8 হবে না। তো এখন তো লুপ আসছে না, লুপ পরে, লুপ টু এখন পারে কোন আমারে আসবে, স্টেপ বাই স্টেপ আসছে। লুপ হচ্ছে ওই যে এই জায়গায়, বুঝছেন? আচ্ছা দেখেন, তারপরে আমরা শিখবো হচ্ছে যে পিএইচপি লজিক্যাল অপারেটরস, পিএইচপি লজিক্যাল অপারেটর গুলো এন্ড, অর, এক্সঅর, এন্ড অর, নট, এগুলো হচ্ছে লজিক্যাল। এগুলো দেখবো, আমাদের কিছু কাজ আছে আপাতত। এগুলা জানেন যে আসলে কোনটা কি কাজ, যেমন এন্ড এর কি কাজ, অর এর কি কাজ, এক্সঅর এর কি কাজ, এন্ড এর কি কাজ। এটা এন মানে এন্ড, একই জিনিস। এ এন দিয়ে দেওয়া যায়, আবার এ এন দিয়ে দেওয়া যায়। এটাও অর, আবার এটাও অর। এটা নট, আবার নট, নট লেখা যায় না মনে হয়, এমনি দেওয়া হয়। নট আর এমনি বাংলাতে ইয়াতে ইংলিশে লেখা যায় না। তো এন্ড কি জিনিস? এন্ড হচ্ছে যদি দুইটা যদি ট্রু হয় তাহলে ঘটনা সত্য হবে। আর যদি এন্ড অর হচ্ছে যে কোনো একটা ট্রু হইলেই ট্রু, আর নট হচ্ছে ট্রু হইলে ফলস, ফলস হইলে ট্রু। আর এক্সর মানে কি কোন তো? এক্সর হচ্ছে এই যে, হ্যাঁ এক্সর হচ্ছে ট্রু ইফ আইদার এক্স ইজ ট্রু বাট নট বোথ।
মানে আমার মনে হয় সেম হলে মনে হয় ট্রু, আমার তো মনে নাই, দেখি এক্সের অপারেশনটা। থিওরিটা আগে পড়েন, তারপরে প্র্যাকটিক্যালে যাবেন। হ্যাঁ, এক্সেরটা তো মনে করতেছে না। ছবিতে দেখো, এই যে এক্সের, এক্সেরটা হচ্ছে আপনার এরকম, এই যে সেম হলে ওয়ান, মানে দুইটাই যদি সেম হয়, দুইটা যদি ফলস হয় তাহলেও ওয়ান, আবার দুইটা ট্রু হলে তাহলেও ওয়ান। বাট একটা ফলস অথবা একটা, হ্যাঁ হয়তো, ও আচ্ছা আচ্ছা, এটাই না এক্স অর্থ এটা। হ্যাঁ, দুইটা সেম হলে জিরো, হ্যাঁ দুইটা সেম হলে জিরো। ঠিক আছে, একটু দেখবেন আপনারা। তারপর স্ট্রিং অপারেটর, স্ট্রিং ওই যে কনফিগারেশন করলাম না ডটের মাধ্যমে, দুটো করা যায়। তারপরে হচ্ছে কি অ্যারে অপারেটর, পারবেন আপনারা, এখানে যাচ্ছি না আমি। কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট এগুলো পরে দেখবো, আমি এটা এখন যাচ্ছি না, পরে দেখবো, কন্ডিশনাল যখন আসবে তখন দেখবো। তারপরে দেখি হচ্ছে আমাদের ইফার্স, তারপর কিছু ক্লাস নিয়ে আপনাদের হচ্ছে ব্রেক দিব, এটা শেষ করার পরে তারপর হচ্ছে ওখানে যাবো আমরা। আমার তো মনে হয় যে 2-3 দিনে শেষ হয়ে যাবে পিএইচপির বেসিক, তারপরে আমরা ছোটখাটো একটা প্রজেক্ট করবো, আগে বেসিক ক্লিয়ার করে নেবো। তারপর হচ্ছে কন্ডিশনাল, হ্যাঁ হ্যাঁ, আপনি কেডা? আরিফ ভাই, আপনাদের সাথে কাজ করে না নিয়মিত? ও আচ্ছা, দ্রুত গেলে বলেন, তাহলে আস্তে আস্তে, মানে আপনারা কি বুঝতে পান কিনা, বুঝতে পারলে তো আপনার থেকে আমি আউটপুট পাচ্ছি, সেজন্য তো দ্রুত দ্রুত যাচ্ছি, আপনাদেরকে থেকে আউটপুট পাচ্ছি দিকে দ্রুত যাচ্ছি। আর যদি আপনারা যদি আউটপুট না দিতে পারেন তাহলে তো স্লো হয়ে যেতাম। ঠিক আছে, দেখি আপনারা সবাই মোটামুটি রেসপন্স করছেন। এখন কি আমি দ্রুত চলে যাচ্ছি? না, আমার তো টার্গেট হচ্ছে আপনারা যদি শিখতে পারেন তাহলে তো যত তাড়াতাড়ি বেসিকটা শেষ করা যায় তারপর আপনাদের প্রজেক্ট বেসে যাবো। তারপরে দেখেন এই যে ইফ, এগুলো তো আপনারা অলরেডি জানেন। আপনি কি জেকিউরি ক্লাসগুলো করছিলেন আরিফ ভাই? সবগুলো ক্লাস করছেন? তাহলে তো আপনার এগুলো পারার কথা, এগুলো তো সহজ জিনিস। এই যে আরেকটা এগুলো তো আগের গুলাই আমাদের ক্লাস, আমরা আগে ক্লাসে করছিলাম না এগুলা, এগুলাই তো করছিলাম তাই না, যে ইফ এলস এগুলো এখন আবার আসছে। হম তো, এই যে ইফ কন্ডিশন, এই যে কোড থাকবে, এই যে ডেট ফাংশনের মাধ্যমে এই যে ডেট শুরু করানো যে দেখবো, এখন এগুলো আসতেছে না, পরে দেখবো আমরা। তো ইফ দিয়ে কি করে, এলস দিয়ে কি করে অলরেডি আমরা জানি। তো আমার মনে হয় যে আপনারা এই যে ইফ এলস পর্যন্ত এখান থেকে দেখবেন, পিএইচপি হোম থেকে শুরু করবেন আর শেষ করবেন কোথায়, ইফ এলস পর্যন্ত। তো আমি আপনাদের একটা ছোট একটা ব্রেক দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে শুরু করবেন, এখান থেকে দেখবেন, প্রয়োজনে এই যে এখানে ট্রাই ইট ইউরসেলফ, এখানে যাই যাই দেখবেন, পারবেন? 11টা 17 থেকে আপনাদের টাইম হলো 12টা 10 পর্যন্ত, পারা যাবে এতটুকু পর্যন্ত কভার করতে? তাহলে আপনাদের হচ্ছে এখন ব্রেক টাইম করতে, 12টা 15 পর্যন্ত, 1 আওয়ার। যে এখান থেকে দেখবেন সবগুলা যে বুঝে বুঝে পড়বেন, লাইন বাই লাইন পড়বেন, পড়া নিজেদের কোডে প্রয়োজন হলে ওই যে জাম সার্ভারটা ইনস্টল করতেন না, কোথায় ইয়া করতে হবে অলরেডি তো জানেন, যে এইচটিডক্স এর ভিতরে দেখবেন এগুলো, হ্যাঁ? তারপর আপনারা যদি এগুলো কাভার করতে পারেন তাহলে হচ্ছে আজকে অন্য টপিকে যাব, না হলে আপনাদের এই যে সমস্যাগুলা সমাধান করে দিব। আজকে তো ফার্স্ট ক্লাস আপনাদের, বেশি কিছু মনে হয় না দেখানো ঠিক হবে।